আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়ব। ফৌজদারি কার্যবিধি আইন আমরা গত ক্লাসে ফৌজদারি কার্যবিধি আইনে পড়েছিলাম 123 ধারা পর্যন্ত। 123। আমরা আজকে আবারও একটু পিছন থেকে রিভিশনে যাব, কারণ অনেকেই বলেছেন যে এই নতুন ধারাগুলো পড়েন নাই বা এতটুকু পর্যন্ত যান নাই, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আপনাদের। আমরা দেখি 112 ধারা থেকে একটু আসি আমরা ছোট করে রিভিশন দিয়ে সবার জন্য। 107 থেকে 110 এই ধারাগুলোতে যখন শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা নেওয়া হয়, নেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেন। সে কারণ দর্শানোর নোটিশে আমরা দেখতে পাই অভিযুক্তের পূর্ণাঙ্গ অপরাধের বিবরণ উল্লেখ থাকে। অভিযুক্তের পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখপূর্বক নোটিশ দিয়ে থাকেন 112 ধারায়। এই নোটিশ দেওয়ার পর আমরা দেখি যদি অভিযুক্ত আদালতে উপস্থিত থাকেন সেক্ষেত্রে তাকে পড়াবেন, শোনাবেন, বুঝাবেন। আর যদি উপস্থিত না থাকেন 114 ধারায় তাকে উপস্থিত করার জন্য সমন অথবা পরোয়ানা দিবেন। 114 এই সমন পরোয়ানার সাথে আমরা দেখতে পাই 115 ধারায় তাকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশটি সংযুক্ত করে দিবেন। 115 এই নোটিশ পাওয়ার পর সমন অথবা পরোয়ানা পাওয়ার পর তিনি চাইলে আদালতে হাজির হতে পারেন অথবা তার উকিলের মাধ্যমে বক্তব্য পেশ করতে পারেন, যা আমরা দেখতে পাই 116। এই বিষয়টা আরো বলেছিলাম যে হাজিরা হতে অব্যাহতি, আসামিকে হাজিরা হতে অব্যাহতি দানের যে বিষয় আমরা 205-এও পড়ি, এখানে আমরা পড়েছি 116। আর গত ক্লাসে পড়েছিলাম যিনি আদালতে উপস্থিত আছেন অভিযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য ম্যাজিস্ট্রেট সরেজমিনে ঘটনা সত্যতা প্রমাণ করার জন্য অনুসন্ধান করতে পারেন। 117 এই অনুসন্ধানকালীন যদি দেখেন যে অভিযুক্ত গুরুতর অপরাধী সেক্ষেত্রে তাকে জামানত প্রদানের নির্দেশ দিবেন 118। তাহলে 112 ধারা 117 ধারার 117 ধারা ক্লোজ আছে কয়টা? 5টা। এই 5টা ক্লোজের মধ্যে আপনারা যা বলেছিলাম 5টা ক্লোজে একটু শুধু জানেন আর কি, যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য অনুসন্ধান করবেন এবং প্রয়োজনে সাক্ষ্য প্রমাণ নিতে পারেন 117-1। ম্যাজিস্ট্রেট সরেজমিনে অনুসন্ধান করতে পারেন, প্রয়োজনে সাক্ষ্য নিতে পারেন 117-1। জামানত দাবির প্রয়োজন হলে অভিযোগ নিষ্প্রয়োজন। শান্তি রক্ষার আদেশে যদি জামানত দাবির প্রয়োজন হয় অভিযোগ গঠন করা লাগবে না। এছাড়া দেখতে পাই ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে অভিযুক্তকে আটক পূর্বক অনুসন্ধান করতে পারেন। অপরাধী যদি গ্রিভিয়াস প্রকৃতির হয়, গুরুতর প্রকৃতির হয়, সেক্ষেত্রে তার নিকট থেকে জামানত দাবি করতে পারেন। আর যদি দেখা যায় যে তদন্তাধীন বিষয় এক বা একাধিক, সেক্ষেত্রে পৃথক তদন্তের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে এতগুলো বিষয় আপনারা মাথায় নেওয়া দরকার নাই, এত প্রেশার নিবেন না, যা বলতেছি ততটুকু শুনেন। শুধু জেনে রাখেন যে কেবলমাত্র গ্রিভিয়াস অপরাধী, যিনি গুরুতর প্রকৃতির অপরাধী, তার নিকট থেকেই জামানত চাওয়া যেতে পারে। এছাড়া অন্য অপরাধীর কাছ থেকে জামানত চাওয়া যাবে না। তাহলে 117 ধারার মূল বিষয় হচ্ছে ম্যাজিস্ট্রেট সরেজমিনে অনুসন্ধান করত ঘটনার সত্যতা নির্ধারণের জন্য সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারেন। 117 দ্বারা এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করার পর যদি দেখেন যে অভিযুক্তের প্রতি আনীত অভিযোগ যথাযথভাবে প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামানত প্রদানের নির্দেশ দিবেন 118 ধারায়। আর যদি ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধানকালীন দেখেন যে অভিযুক্তের প্রতি আনীত অভিযোগে যথাযথ সাক্ষ্য প্রমাণ নাই, সেক্ষেত্রে অভিযুক্তকে অভিযোগের দায় হতে অব্যাহতি দিবেন 119 ধারায়। তাহলে অনুসন্ধান করলেন 117, জামানত প্রদানের নির্দেশ দিলেন 118। আর যদি প্রমাণ পাওয়া না যায়, অভিযোগের প্রমাণ পাওয়া না যায়, সেক্ষেত্রে অব্যাহতি 119। এখন যাকে জামানত প্রদানের নির্দেশ দিলেন সে জামানতের মেয়াদ কখন থেকে আরম্ভ হবে?
দণ্ড বুক করার পর থেকে জামানতের মেয়াদ আরম্ভ হবে। আপনাকে যদি 2 বছরের দণ্ড দেওয়া হয়, দণ্ড তো বুক করবেন কারাগারে, দণ্ড বুক করে যেদিন বের হবেন ওই দিন থেকে পরবর্তী 3 বছর আপনি ভালো কাজ করবেন, শান্তি ভঙ্গ করবেন না, সেটা কার্যকর হবে। এই যে জামানতটা দিলেন। এখন আমরা দেখি 121 মুসলেকার বিষয়াবলী, বিধানাবলী লঙ্ঘন। আপনি বলেছেন যে আমি আর ভবিষ্যতে এই খারাপ কাজ করব না, আমি আর ভবিষ্যতে চুরি করব না, আমি আর ভবিষ্যতে ডাকাতি করব না। আপনি এই যে মুস্তেকা দিলেন, পরবর্তীতে গিয়ে যদি আবার একই অপরাধ করেন তাহলে মুস্তেকা শর্ত লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে 121 মুস্তেকার শর্ত লঙ্ঘন। এছাড়া আমরা 122-এ দেখেছি যে যিনি জামিনদার হয়েছেন, ম্যাজিস্ট্রেট চাইলে তাকে বাতিল করতে পারেন। জামিনদার অনুপযুক্ত, উপযুক্ত নয়, সে মর্মে ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন 122। এখন 118 ধারায় যাকে জামানত প্রদানের নির্দেশ দেওয়া হলো, 118 ধারায় যাকে জামানত প্রদানের নির্দেশ দেওয়া হলো, তিনি চাইলে সে জামানত না দেওয়ার জন্য আপিল করতে পারেন। আর যদি তিনি জামানত না দেন সেক্ষেত্রে আবার তাকে দণ্ড দেওয়া যায়। জামানত প্রদানের 118 ধারায় যাকে জামানত প্রদানের নির্দেশ দেওয়া হলো, তিনি যদি জামানত না দেন সেক্ষেত্রে আমরা 123 ধারায় দেখি তাকে সর্বোচ্চ এট এ টাইম 3 বছরের অধিক নয় এমন পরিমাণ কারাদণ্ড দিতে পারেন। তাহলে জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড সর্বোচ্চ কত বছর? 3 বছর। কারাদণ্ডের শ্রেণী আমরা কিন্তু দণ্ডবিধিতে পড়বো, একটা হচ্ছে বিনাশ্রম, একটা সশ্রম, আছে না, আমরা জেনেছি। তাহলে এই সদাচরণের মুস্তেকা, শান্তি রক্ষার মুস্তেকা, এই দুইটার ক্ষেত্রে যখন জামানত প্রদানের নির্দেশ দেওয়া হবে সেক্ষেত্রে আমরা দেখবো 106, 7, 8, অর্থাৎ 106, 107, 108 এই 3টা ধারায় জামানত প্রদান করা হবে। জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড দেওয়া হবে বিনাশ্রম কারাদণ্ড। 109, 110 এই 2টা ধারায় জামানত প্রদানের নির্দেশ দিলে সেটা হবে ব্যর্থতায় কারাদণ্ড হবে সশ্রম বিনাশ্রম দুইটাই। তাহলে জামানত প্রদানের ব্যর্থতায় সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারেন 3 বছর। আর 106, 107, 108 এই 3 ধারার ক্ষেত্রে হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড হবে। 109, 110 ধারায় হবে সশ্রম কারাদণ্ড, যা আমরা দেখতে পাই 123 ধারার বিধানাবলী। আজকে আমরা পড়বো 124 জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে আবার মুক্তি প্রদান। আপনারা, আমি যতটুকু জানি, এখান থেকে শুধুমাত্র 124-এর 6 ধারাটা পড়েন, বিনা পরোয়ানায় গ্রেফতার। তাও পড়তাম না যদি না লাগতো আর কি। কিন্তু এখন আমরা দেখবো 124-এর ঘটনাগুলো কি, এটা আমরা আগে জানবো। যাকে জামানত প্রদানের জন্য না করার জন্য কারাদণ্ড প্রদান করা হলো, এটা আজকে নতুন বিষয়, খেয়াল করি সবাই। জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিতে ক্ষমতাবান। এমসিকিউ আসতে পারে। জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে কে মুক্তি দানে ক্ষমতাবান? 124-এর 1 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট। 124-এর 1 ধারায় কে? জেলা ম্যাজিস্ট্রেট। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট 124-এর 1। জেলা ম্যাজিস্ট্রেট চাইলে জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তির জামানতের পরিমাণ হ্রাস করতে পারেন, কম করতে পারেন। 124-এর 2 জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে কোনো প্রকার শর্তে অথবা বিনা শর্তে মুক্তি দিতে পারেন 124-এর 3। এই শর্তসমূহ নির্ধারণ করবেন কে? জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি প্রদানের যে শর্ত, সে শর্তসমূহ কে নির্ধারণ করবেন? আমরা দেখতে পাই সরকার নির্ধারণ করেন। সরকার নির্ধারণ করেন 124-এর 4 ধারায়। এই শর্ত যদি লঙ্ঘন করেন তাহলে আমরা দেখতে পাই মুক্তির আদেশ বাতিল হবে। শর্ত যদি লঙ্ঘন করেন মুক্তির আদেশ বাতিল হবে। আর মুক্তির আদেশ বাতিল হলে 124-এর 6 ধারায় তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে।
তাহলে আমরা কি পেয়েছি 124-এর 1 2 3 4 5 6। আমরা একে দেখতে পাই জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিবেন, জামানতের পরিমাণ হ্রাস করতে পারেন 2, শর্তে বিনা শর্তে মুক্তি দিতে পারেন 3, শর্ত নির্ধারণ করবেন সরকার 4, শর্ত লঙ্ঘন করলে মুক্তির বিধান লঙ্ঘিত হবে, আপনাকে মুক্তির আদেশ বাতিল বলে গণ্য হবে 124-এর 5। আর বাতিল হলে আপনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে 124-এর 6। তাহলে এখান থেকে আমরা প্রথমে জানলাম কি জেলা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন। এছাড়া জানলাম শর্ত সমূহ নির্ধারণ করবেন কে, সরকার, শর্তে অথবা বিনা শর্তে অথবা অর্থের পরিমাণ হ্রাস করে মুক্তি দিতে পারেন। আর বিনা পরোয়ানায় গ্রেফতার আমরা জানি 124-এর 6। এখন আমরা দেখবো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা যে নেওয়া হলো, এই শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা কে বাতিল করতে পারেন? শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা কে বাতিল করতে পারেন? আমরা দেখব শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা বাতিল করতে পারেন সংশ্লিষ্ট জেলার জন্য জেলা ম্যাজিস্ট্রেট আর মেট্রোর জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এই আদেশ বাতিল করতে পারেন আমরা কে জেনেছি? শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা দুইটাই বাতিল করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট আর মেট্রো এলাকার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মনে রাখবেন জেলা ম্যাজিস্ট্রেট এর সম পরিমাণ ক্ষমতার বিষয়, যখন বিচার বিভাগ আলাদা হলো তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার জন্য আর মেট্রোর জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের স্থলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আইনটা পুরাতন। কিন্তু আমরা নতুন আইনে আমরা জানি যে জেলা ম্যাজিস্ট্রেট বলতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটনের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। আগেকার যুগে যখন এই আইন প্রণয়ন হয় তখন তো মেট্রো বলতে কোনো কথা ছিল না, দ্যাটস ওয়াই এই ধারা অনুযায়ী কার্যকর হতো। তাহলে আমরা জানলাম যে জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি প্রদান 124-এর 1 থেকে 6 পর্যন্ত বিধিবিধান রয়েছে। শান্তি রক্ষার মুস্তেকা সদাচরণের মুস্তেকা বাতিল করতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। যেক্ষেত্রে আমরা জানলাম যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এছাড়া আমরা দেখবো 124-এর 6 সাথে 502 একটু লিখে রাখবেন, খেয়াল করি সবাই। এতক্ষণ আমরা জেনেছি যে জামিনদার বাতিল করতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেট জামিনদারকে বাতিল ঘোষণা করতে পারেন, কিন্তু জামিনদার নিজেও এসে বলতে পারেন যে আমি তার জামিন আর হইতে পারবো না, কারণ জামিনদার হইছি, এখন সে শর্ত লঙ্ঘন করতেছে, সে শর্ত লঙ্ঘনের জন্য আমি জেলে যাব, এই কাজে আমি দায়ী না, এই কাজ আমি করতে রাজি না, দয়া করে আমার জামিনদারি বাতিল করেন, আয়সা বলতে পারে। সেক্ষেত্রে জামিনদার যখন আবেদন করবেন যে আমি আর তার জামিনদার হইতে রাজি নই, সক্ষম নই, সেক্ষেত্রে তার আবেদনে তার জামিনদারি বাতিল হবে। পাশাপাশি যার জামিন সে হয়েছিল তাকে আদালতে হাজির হওয়ার জন্য পরোয়ানা দ্বারা আদালতে হাজির হতে নির্দেশ দিবেন। অর্থাৎ 122-এ আমরা পড়েছি যে ম্যাজিস্ট্রেট জামিনদারকে বাতিল করতে পারতেছেন, আর 126 এসে দেখতে পারতেছি যে সংশ্লিষ্ট জামিনদার নিজে আবেদন করতে পারতেছেন জামিনদারি বাতিলের জন্য। বুঝা গেল? তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে সে নিজে এসে আবেদন করতেছেন, জামিনদার নিজে 126, পাশাপাশি লিখে রাখেন 502, আর ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারতেছেন 122। তাহলে আমরা আজকে 124-25 এখন পড়লাম 26। জামিনদার নিজে যখন এসে জামিনদারি বাতিলের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার আচরণে তার আবেদনের উপর ভিত্তি করে পর্যাপ্ত গ্রাউন্ড যদি থাকে সেক্ষেত্রে তার জামিননামা বাতিল করতে পারেন, পাশাপাশি অপরাধীকে অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। 126। এখন দেখা গেল 5 বছরের জন্য আপনি জামিনদার হয়েছিলেন, আপনি 2 বছর পরে এসে আবেদন করলেন আপনার জামিনদারি বাতিলের জন্য, তাহলে আরো তো সে নিয়ম অনুযায়ী আরো 3 বছর বিধিবদ্ধ থাকবে, বাকি 3 বছরের জন্য নতুন জামিনদার সংগ্রহের জন্য নির্দেশ দিবেন 126-এর ক, যা আমরা বইয়ের ভাষায় দেখতে পাই মুস্তেকার মেয়াদ অনুত্তীর্ণ সময়ের জন্য জামানত। মুস্তেকার মেয়াদ অনুত্তীর্ণ সময়ের জন্য জামানত। এখন আপনারা এত বেশি প্রেসার নেওয়ার দরকার নাই,
যতটুকু বলি ততটুকু শুনেন। এতক্ষণ এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই মেন বইয়ের ভাষাগুলো আমরা যদি দু একবারও কানের মধ্যে কানে বাজে, তাহলে আপনি কিছু না কিছু জিনিস মনে থাকবে। এই জন্য এতগুলো কথা বলা। এখন আমি এক লাইন করে কথাগুলো বলবো, এতটুকু মনে রাখবেন, শুনেন শুধু। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা জেনেছি এই এতদিন যা ক্লাস করছেন এই প্রত্যেকটা বিষয় এই অধ্যায়ের 106 থেকে 126-এর ক, অষ্টম অধ্যায়ের পুরাটা এক লাইন করে জানবেন, শুধু একটু খেয়াল করেন সবাই। আমরা জেনেছি 106 ধারায় যে দণ্ডিত ব্যক্তির নিকট থেকে মুস্তেকা নিতে পারেন দণ্ড প্রদানকারী আদালত 3 বছরের জন্য, যার বিধি আমরা জেনেছি 449। একটু ঠান্ডা মাথায় শুনেন। 107-এ আমরা পড়েছি যার মাধ্যমে শান্তি ভঙ্গ ঘটতে পারে তার নিকট থেকে শান্তি রক্ষার মুস্তেকা নিবেন জেলা ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট 1 বছরের জন্য, বিধি 287। রাষ্ট্রদ্রোহী অপরাধীর নিকট থেকে সদাচরণের মুস্তেকা নিবেন জেলা ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা দেখতে পাই 108, বিধি নাই। এছাড়া আমরা জেনেছি যে 109 ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুস্তেকা নেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দিবেন 109, যার সাথে আমরা দেখতে পাই নিবেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর সেটা নিবেন 1 বছরের জন্য, বিধি আমরা জেনেছি 288। এছাড়া আমরা দেখতে পাই অভ্যাসগত অপরাধীর নিকট থেকে সদাচরণের মুস্তেকা নিবেন জেলা ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট 3 বছরের জন্য, যা আমরা দেখি বিধি বা প্রবিধান ব্যবহার করতে পারি সেখানে 289, 290। এই যে 107 থেকে 110 এই ধারাগুলোর ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ যখন দিবেন, সেই কারণ দর্শানোর নোটিশে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ উল্লেখ পূর্বক নোটিশ দিতে হবে 112। যাকে নোটিশ দিলেন তিনি যদি আদালতে হাজির থাকেন সেক্ষেত্রে ওই নোটিশের বিষয়ে তাকে জানাবেন, পড়াবেন, বোঝাবেন 113। যাকে নোটিশ দিলেন আমরা দেখতে পাই তিনি যদি আদালতে হাজির না থাকেন সেক্ষেত্রে তাকে আদালতে হাজির করার জন্য সমন অথবা পরোয়ানা দিবেন আদালত, আমরা দেখতে পাই 114 ধারায়। 114 এই 114 ধারায় যার প্রতি সমন অথবা পরোয়ানা দেওয়া হলো সে সমন পরোয়ানার সাথে কারণ দর্শানোর নোটিশটি সংযুক্ত করবেন 115। তিনি আদালতে চাইলে উপস্থিত নিজে হতে পারেন অথবা তার উকিলের মাধ্যমে তার বক্তব্য পেশ করাতে পারেন 116, যাকে আমরা পড়েছি হাজিরা হতে অব্যাহতি দান। আমরা 117 ধারায় দেখলাম যে ম্যাজিস্ট্রেট সরজমিনে অনুসন্ধান করতে পারেন ঘটনার সত্যতা নিরূপণের জন্য 117। অনুসন্ধানকালীন ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে জামানত প্রদানের নির্দেশ দিবেন 118। ঘটনার সত্যতা পাওয়া না গেলে অভিযুক্তকে অভিযোগের দায় হতে অব্যাহতি দিবেন 119। জামানতের মেয়াদ শুরু হবে দণ্ড ভোগ করার পর থেকে 120। মুস্তেকায় যে শর্ত দেওয়া হয় সে শর্ত লঙ্ঘন করলে মুস্তেকা লঙ্ঘন করেছেন বলে গণ্য হবে 121। ম্যাজিস্ট্রেট চাইলে জামিনদারকে বাতিল করতে পারেন 122। এক্ষেত্রে আপিল করতে পারেন আমরা দেখতে পাই 406 ক। এছাড়া আমরা জেনেছি জামানত প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড দিতে পারেন সর্বোচ্চ 3 বছর। এই কারাদণ্ড 106, 107, 108 হবে বিনাশ্রম, 109, 110 হবে সশ্রম বিনাশ্রম, উভয় হতে পারে। জামানত প্রদানের ব্যর্থতায় কারারুদ্ধ ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট অবমুক্ত করতে পারেন 124-1। দণ্ডের পরিমাণ হ্রাস করে, জামানতের পরিমাণ হ্রাস করে কারারুদ্ধ ব্যক্তিকে মুক্তি দিতে পারেন, যা আমরা দেখতে পাই 124-2। শর্তে বা বিনা শর্তে মুক্তি দিতে পারেন 124-3। সে শর্তসমূহ নির্ধারণ করবেন সরকার 124-4। সর্বোপরি দেখতে পাই 124-5 ধারা অনুযায়ী এই শর্ত যদি লঙ্ঘন করেন তাহলে আপনার মুস্তেকা বাতিল হবে, পাশাপাশি আপনাকে 124-6 দ্বারা বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। সদাচরণের মুস্তেকা, শান্তি রক্ষার মুস্তেকা বাতিল করতে ক্ষমতাবান জেলা ম্যাজিস্ট্রেট, যা আমরা জেনেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 125।
জামিনদার চাইলে জামিনদারি বাতিলের জন্য আবেদন করতে পারেন 126। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যুক্তিযুক্ত কারণে জামিনদারি বাতিল করত অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন 126। এক্ষেত্রে মেয়াদ অনুত্তীর্ণের সময়ের জন্য জামানতের নির্দেশ দিতে পারেন 126-এর ক। এ হচ্ছে আমাদের সদাচরণের মুস্তেকা, শান্তি রক্ষার মুস্তেকার চ্যাপ্টার। আমরা আজকে এ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আগামী দিন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 106 থেকে 126-এর ক। আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে 3 বার লিখবেন, নট অনলি 1 or 2 টাইমস, 3 টাইমস লিখবেন, ইনশাল্লাহ মাথায় ক্যাচ করবে। আর শুনবেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে। যা আমরা বলে রেকর্ড শুনবো বেশি বেশি, লিখতে হবে পাশাপাশি। দয়া করে ভাই আমার কথাটা একটু শুনবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।